দেখো, আজকে আমরা মাধ্যমিক 2017 সালের গণিতের সমস্ত শর্ট প্রশ্নগুলোর সমাধান করব। অর্থাৎ এই ভিডিওতে আজ আমরা এমসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যা এবং 2 মার্কের 10টি প্রশ্ন সহ মোট 36 মার্কের প্রশ্নের সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দেখো, আমি আজকে যে প্রথম প্রশ্নটা নিয়েছি, এখানে আমাদের প্রথমে আছে এমসিকিউ পার্ট, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। তো আমাদের এমসিকিউ এর 1 নাম্বার প্রশ্নটা কি আছে দেখো। কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূল্যের অর্থাৎ সুদ আসল যেটা বলছে অনুপাত কত বলেছে 25:8। তাহলে বলছে তাহলে বার্ষিক সুদের হার কত হবে। এখানে বার্ষিক সবৃদ্ধিমূল্য মানে কি, এখানে সময়টা আমরা ধরে নিব কত, 1 বছর। বার্ষিক মানে 1 বছর। তাহলে এখানে আমাদের যেহেতু অনুপাত মানে আমাদের বলেছে আসল আর সবৃদ্ধিমূল্যের অনুপাত এটা, তাহলে আমরা ধরে নিব আসলটা কত 25x, আর সুদ আসল বা সবৃদ্ধিমূল্য এটা ধরে নিব আমরা 28x। তাহলে দেখো আমাদের সুদ কত হবে, অর্থাৎ আয় সমান কি হবে 28x মাইনাস 25x, তার মানে 3x। এবার দেখো আমাদের বের করতে বলেছে কি বার্ষিক সুদের হার, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা হবে। তো আমরা জানি আই ইকুয়াল টু কি, ফর্মুলা আমরা জানি পিটিআর বাই 100। তো দেখো এখান থেকে আমরা পাই পিটিআর সমান সমান কত 100 ইন্টু সুদ মানে আই, অর্থাৎ আর সমান সমান আমরা কি পাবো 100 ইন্টু সুদ মানে আই বাই পিটি মানে আসল ইন্টু সময়। তাহলে এখানে সুদের হার আমরা যে বের করব অর্থাৎ আর এর মানটা, তো ফর্মুলা আমরা কি জানি 100 ইন্টু সুদ বসাই দিব। এখানে সুদের মানটা কত, এই যে আমাদের সুদের মান কত বেরিয়েছে 3x। তাহলে এখানে 3x বসিয়ে দিয়ে নিচে আমরা কি আসল ইন্টু সময়, আসলের মান আমরা ধরেছি আসল কত 25x, তাহলে নিচে আমরা লিখবো 25x ইন্টু আমাদের কত সময়টা হচ্ছে 1 বছর। তাহলে দেখো আমরা যদি এবার কাটাকুটি করি তাহলে কি হবে, এক্স এক্স কেটে যাবে দেখো, আর 25 চারে কত 100। তাহলে দেখো 4 আর 3 উপরে হচ্ছে, তার মানে 12%। তার মানে অপশন আমাদের বি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা এমসিকিউ এর 2 নাম্বার প্রশ্নটাতে যাব। দেখো বলছে কোন শর্তে, এখানে প্রশ্নটা বলেছে কোন শর্তে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে। তো এখানে অবশ্যই সঠিক উত্তর হবে কি, যে c ইকুয়াল টু 0 হতে হবে, অর্থাৎ অপশন সি। তার মানে এরপরে নেক্সট প্রশ্ন এমসিকিউ এর 3 নাম্বার প্রশ্ন। দেখো কি বলেছে, দুটি বৃত্ত, এখানে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে, অর্থাৎ দু জায়গায় দুটো বৃত্ত আছে এরকম পরস্পরকে স্পর্শ করেনি, মানে একটা আমি ছোট বড় নিতে পারি বা সমান নিতে পারি। তাহলে বলছে স্পর্শকের সংখ্যা, সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে। তো সাধারণ স্পর্শক মানে দেখো এই দুটো বৃত্তর মধ্যে প্রথমে আমরা সাধারণ স্পর্শক যদি দেখি, তো এই একটা আমরা এরকম স্পর্শক পাবো এই বরাবর, আর একটা এই বরাবর স্পর্শক পাবো, তাহলে দুটো হলো। আর দেখো দুটো সাধারণ তির্যক স্পর্শক পাবো, এই যে এই বরাবর আমাদের একটা সাধারণ তির্যক স্পর্শক পেয়ে যাব, আর একটা আমাদের এই বরাবর সাধারণ তির্যক স্পর্শক পেয়ে যাব। সরি, এই যে এরকম চলে যাবে। তার মানে এখানে মোট আমাদের স্পর্শক সংখ্যা হয়ে যাচ্ছে কত 4টি। তার মানে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে চলো আমরা দেখো 4 নাম্বার, এখানে বলেছে সাইন থিটা ইকুয়াল টু কি বলেছে কস থিটা হলে বলছে 2 থিটা এর মান কত। যেহেতু সাইন থিটা ইকুয়াল টু কস থিটা, তার মানে আমি এখানে লিখতে পারি সাইন থিটা বাই কি কস থিটা ইজ ইকুয়াল টু কত 1, বা সাইন থিটা বাই কস থিটা মানে কত টেন থিটা। টেন থিটা ইকুয়াল টু 1 মানে কি টেন 45 এর মান 1 হয়, অর্থাৎ আমরা বলতে পারবো থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি। সুতরাং আমরা বলবো 2 থিটা এর মান কি হবে, 2 থিটা মানে হচ্ছে 2 ইন্টু থিটার মান 45 বসিয়ে দাও, অর্থাৎ 90 ডিগ্রি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে 90 হচ্ছে আমাদের অপশন ডি। এবার দেখো আমাদের কি 5 নম্বর প্রশ্ন বলছে একটি একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তনের ড্যাশ, মানে এখানে অপশনগুলোর মধ্যে কোনটা হবে। তো একটা শঙ্কু আমি যদি ধরে নিই যে প্রথম ক্ষেত্রে যে শঙ্কুটা ছিল, সেই শঙ্কুটা ছিল আমাদের এইরকম, যার আমি উচ্চতাটা ধরে নিচ্ছি এরকম, যে এটা উচ্চতা এইচ আর ব্যাসার্ধ হচ্ছে এটা মানে আর। তাহলে প্রথমে আমরা শঙ্কুটার যদি আমরা ধরে নিই ভূমির ব্যাসার্ধ যদি আর ধরে নিই, আর উচ্চতা আমাদের উচ্চতা যদি আমরা এইচ ধরে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমে যে আয়তন বের হবে, প্রথম ক্ষেত্রে যে আয়তন বের হবে, তো শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার আমাদের কি বলেছে যে ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা উভয় কি করেছে দ্বিগুণ করে দিয়েছে। তার মানে এখন এখন অর্থাৎ বর্তমান বর্তমান আমাদের বর্তমান আমাদের কি শঙ্কুর আয়তন কি হবে, বর্তমান আয়তন হচ্ছে আমাদের
সমান সমান 1/3 পাই, আর মানে কত দ্বিগুণ বলেছে, তার মানে 2r করে দিব এখানে স্কোয়ার, ইন্টু এইচ বলেছে এটাও দ্বিগুণ, তার মানে ইন্টু 2h। এবার দেখো 1/3 পাই, এখানে 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু আর স্কোয়ার ইন্টু 2h। তার মানে দেখো আমি 4 আর 2 যদি গুণ করি তাহলে সামনে একটা 8 করে নিচ্ছি, আর এখানে থাকবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এটা মানে কি, এটা তো পূর্বের আয়তন, তার মানে আমরা কি পেলাম 8 গুণিত পূর্বের আয়তন। তার মানে বর্তমান শঙ্কুর আয়তন কি হবে 8 গুণ পূর্বের আয়তনের কত 8 গুণ। তার মানে অপশন হচ্ছে আমাদের ডি হচ্ছে সঠিক উত্তর। এখানে বলেছিল প্রশ্নটা শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তনের কত গুণ, তাহলে 8 গুণ আমাদের বেরিয়েছে। এবার দেখো আমাদের পরের প্রশ্ন কি বলছে, 6 নাম্বার। এখানে বলেছে 2 8 2 3 8 5 9 5 6 এই সংখ্যাগুলির মধ্যমা কি হবে, এখানে অপশনগুলোর মধ্যে কি। তো মধ্যমা বের করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ছোট থেকে, এই সংখ্যাগুলোর মধ্যে আমরা প্রথম কাজটা করব ছোট থেকে বড় সাজিয়ে নিব। তাহলে দেখো 2 আছে সব থেকে ছোট 2 বার, তারপরে 3 আছে একবার, 5 আছে দেখো 2 বার, তাহলে 5,5। আর দেখো 8 আছে আমাদের, 5 এর পরে 7 তো নেই, 8 আছে 2 বার, 5 6 আছে একবার 6, তাহলে 6, তারপরে 7 তো নেই, 8 আছে 2 বার, তাহলে 8,8। আর দেখো 9 আছে একবার, তার মানে 9। তো এখানে মোট কয়টা সংখ্যা আছে, এখানে মোট সংখ্যা আছে, অর্থাৎ n এর মান হচ্ছে কত, দেখো 1 2 3 4 5 6 7 8 9টা আছে, মানে n এর মান হচ্ছে 9। তার মানে কি এটা কি অযুগ্ম। তাহলে n এর মান যদি অযুগ্ম হয় তাহলে মধ্যমা বের করার নিয়ম হচ্ছে কি, তখন আমাদের মধ্যমা হবে সমান সমান n প্লাস 1/2 তম পদ। এটাই হবে আমাদের মধ্যমা, n প্লাস 1/2 তম পদ মানে কি 9 যোগ 1/2 তম পদ, অর্থাৎ 5, এটা আসবে আমাদের কত 10/2 মানে 5 তম পদ চলে আসবে। তাহলে 5 তম পদটা আমাদের কত, দেখো এখানে 5 তম পদ 1 2 3, এটা 4, এটা হচ্ছে 5 তম পদ, অর্থাৎ উত্তর হয়ে যাবে আমাদের কত 5, মানে মধ্যমা হবে আমাদের 5, অর্থাৎ অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা চলে যাব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন আমাদের এখানে বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে বলছে কোনো মূলধন বার্ষিক শতকরা একই সুদের হারে, বলছে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। তো কত বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে, এটা সবসময় আমাদের প্রথম বছরের ক্ষেত্রেই, অর্থাৎ 1 বছর যখন হবে ওই 1 বছরের ক্ষেত্রেই আমাদের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কি হবে সমান হবে, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সমান হবে। এবার দেখো আমাদের 2 নাম্বার প্রশ্ন বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের b স্কোয়ার ইকুয়াল টু 4ac হলে বীজদ্বয় কি হবে, বাস্তব ও এখানে হবে আমাদের সমান, বাস্তব ও কি হবে সমান হবে। এটা হচ্ছে আমাদের নিরূপক, যদি b স্কোয়ার ইকুয়াল টু 4ac মানে কি b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা আমাদের একটা কন্ডিশন ছিল দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। বীজের প্রকৃতি কেমন হবে, আমাদের 3টা কন্ডিশন ছিল ওখানে বইয়ে, তোমরা দেখে নিবে যে ওখানে b স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের বীজদ্বয় হবে কি বাস্তব এবং সমান, তার মানে সমান হয়ে যাবে আমাদের উত্তর। এবার দেখো 2 এর 3 নাম্বার প্রশ্ন আছে যে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ, দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতিক থাকলে ত্রিভুজ দুটি কি হবে, বলছে সদৃশ হবে। এটার উত্তর হয়ে যাবে এখানে কি সদৃশ, শূন্যস্থান একটু সদৃশ লিখে দিলে তোমরা 1 নম্বর পেয়ে যাবে। এবার দেখো আমাদের 2 এর 4 নম্বর প্রশ্ন বলেছে এখানে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/x হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা কত হবে, এটাও মান হবে আমাদের 1/x। কেন হবে, এখানে আমরা লিখতে পারবো যে cos টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারবো cos স্কোয়ার থিটা তার স্কোয়ার, আর এটাকে লিখতে পারবো sin স্কোয়ার থিটা তার স্কোয়ার, অর্থাৎ এটা আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়লে কি হবে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। দেখো ত্রিকোণমিতিতে এটা আমাদের, এটার ফর্মুলা, এটার মান হচ্ছে 1 আর এটার মান আমাদের দেওয়া আছে কত 1/x, তার মানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে শূন্যস্থানে কত 1/x। এবার চলে আসো আমাদের 5 নম্বর প্রশ্ন। দেখো এখানে বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কত, অর্ধগোলক মানে কি এরকম, অর্থাৎ তার অর্ধগোলকের সংখ্যা আমাদের কি হবে, নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা। তো এটা তো আমাদের সমতল উপরেরটা, কিন্তু এটা হচ্ছে আমাদের কি, এটা এটা আমাদের হচ্ছে কি বক্রতল, এটা হচ্ছে আমাদের কি বক্রতল। তার মানে আমাদের এখানে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত হবে, একটি, ধরে যাবে আমাদের শূন্যস্থানে এখানে একটি। এবার আমরা পরের প্রশ্ন দেখো 2 এর 6, x1 x2 x3 xn n সংখ্যক সংখ্যার গড় বলছে x বার, অর্থাৎ x বার সমান সমান আমাদের বলেছে
x1 প্লাস x2 প্লাস x3 এরকম করে প্লাস ডট 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 প্লাস xn বাই n। আমরা এটাই জানি গড় বের করার নিয়ম। এখানে বলেছে কে এক্স ওয়ান প্লাস কে এক্স টু, মানে এই যে আমাদের নিচে যে তথ্যগুলো দেওয়া আছে এদের গড় কত হবে। তো এদের গড় বের করার নিয়মটা কি, কে এক্স ওয়ান কে এক্স টু কে এক্স থ্রি এরকম ডট 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 প্লাস কে এক্স এন বাই কত হবে এন। এখানেও তো এন সংখ্যক পদ আছে, তাহলে নিচে এন। তাহলে দেখো আমি যদি কে কমন নিয়ে নিই তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এরকম করে ডট ডট প্লাস কত এক্স এন বাই কত এন। তো এই যে আমাদের যে মানটা আছে এটা কত, এটা তো এক্স বার, তার মানে কে এক্স বার, অর্থাৎ শূন্য স্থানে আমাদের উত্তর হয়ে যাবে কি কে এক্স বার। এবার দেখো আমাদের সত্য মিথ্যা আছে। 1 নম্বর প্রশ্নটা কি বলছে, এ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিয়ে দিল। এবার বলছে বৎসরান্তে তাদের লাভ্যাংশের পরিমাণ সমান হবে। তো এখানে প্রশ্নটা আমাদের কি সত্য আছে না মিথ্যা আছে, এটাই আমাদেরকে বলতে হবে। তো আমি যদি দেখি এ এর বছরের শেষে মানে কার্যকরী মূলধন কত, এ এর কার্যকরী মূলধন কত, কার্যকরী মূলধন যদি আমরা বের করি এর, তাহলে সেটা কত হবে বৎসরান্তে, মানে বছরের শেষে এর কার্যকরী মূলধন হবে। ও প্রথমেই দিয়েছিল 10,000 টাকা, তার মানে বছরের শেষে ওর কার্যকরী মূলধন হবে 10,000। একে গুণ করবো আমরা কত দিয়ে, ইন্টু 12 দিয়ে, অর্থাৎ আমাদের 1 2 0 মানে 12 × 10 120, তার মানে এখানে আবার 3টা শূন্য মানে 1,20,000। 1,20,000 হবে আমাদের কি এ এর কার্যকরী মূলধন। আবার বি এর কার্যকরী মূলধন কত হবে, বি এর কার্যকরী মূলধন যদি আমরা দেখি তাহলে হবে বি কত দিয়েছিল 20,000 টাকা দিয়েছিল 6 মাস পর, তার মানে 20,000 6 মাস যেহেতু ও পর দিয়েছে তার মানে 6 দিয়ে গুণ হবে। কেন, কারণ ও 6 মাস পর দিয়েছে মানে টাকাটা ওর 6 মাস কেটেছে, সেই জন্য 6 দিয়ে গুণ, তার মানে ওর কার্যকরী মূলধন বি এর হয়ে যাবে কত 6 দিয়ে 12, মানে এটাও হয়ে যাবে কত 1,20,000 টাকা। যেহেতু কার্যকরী মূলধন এ এবং বি এর দুটোই সমান, সুতরাং আমরা বলতে পারি এই যে প্রশ্নটা আছে এটা অবশ্যই কি আছে সত্য আছে। এবার দেখো এখানে, এবার দেখো আমাদের প্রশ্ন বলেছে এক্স প্লাস টু রুট থ্রি হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হবে টু রুট থ্রি, এটা সত্য না মিথ্যা। তো আমরা যদি দেখি এক্স ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি যদি হয় তাহলে ওয়ান বাই এক্স কত হবে, ওয়ান বাই এক্স হবে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি। এবার দেখো এখানে বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত হবে, ওয়ান বাই এক্স যেহেতু ওয়ান বাই টু প্লাস রুট থ্রি, এটাকে আমরা এখানে বের করছি। দেখো আমি এখানে ওয়ান বাই টু প্লাস রুট থ্রি আমি যদি বের করি, তো এখানে করণীয় নির্দেশন করতে হবে হর থেকে, উপর নিচে আমরা টু মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করবো, এটা হচ্ছে নিয়ম। নিচে টু প্লাস রুট থ্রি তো ছিলই, ইন্টু কত টু মাইনাস রুট থ্রি। তাহলে দেখো আমাদের উপরে টু মাইনাস রুট থ্রি আর নিচে কিন্তু ওয়ান হয়ে যাবে। দেখো এটা প্লাস মাইনাসের ফর্মুলা পড়লে এটা ফোর মাইনাস থ্রি হয়ে যায় নিচে, তার মানে ওয়ান। তার মানে ওয়ান বাই এক্স এর মান আসলো আমাদের কত টু মাইনাস রুট থ্রি, এটা থেকে আমরা পেয়ে গেলাম টু মাইনাস রুট থ্রি। তাহলে এখানে আমরা এক্স এর মান যদি বসাই টু প্লাস রুট থ্রি আর প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি বসাই টু মাইনাস রুট থ্রি, তাহলে রুট থ্রি কেটে যাচ্ছে, আমাদের উত্তর আসছে কিন্তু ফোর, কিন্তু দেওয়া আছে কত টু রুট থ্রি, তার মানে এটা আমাদের কি আছে মিথ্যা আছে। এবার দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে কত 4 সেমি। তার মানে একটা 7 সেমি ব্যাসার্ধ বৃত্ত কত, এটা একটু বড় হবে। আর একটা কি বলেছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি আরেকটি বৃত্ত বলেছে বহিঃস্পর্শ করেছে, মানে এইরকম স্পর্শ করেছে, একটা 3 সেমি ব্যাসার্ধ এরকম স্পর্শ করেছে। তো এর কেন্দ্রটা এখানে আছে, এর কেন্দ্রটা এখানে আছে, তাহলে এর ব্যাসার্ধ মানে কত এটুকু, আর এর ব্যাসার্ধ এটুকু। তো এটার ব্যাসার্ধ কত 3 সেমি বলেছে, এটা 7 সেমি বলেছে, তাহলে এদের কেন্দ্র দুয়ের মধ্যে দূরত্ব আলটিমেট কত হলো 7 আর 3 যোগ করলে হয় 10 সেমি, তার মানে 10 সেমি উত্তর হবে। কিন্তু এখানে দেখো আমাদের দেওয়া আছে 4 সেমি হবে, তার মানে এটা কি অবশ্যই মিথ্যা আছে। এবার বলেছে আমাদের 4 নম্বর প্রশ্ন কি, যে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা হবে, এটা সত্য না মিথ্যা। দেখো এখানে যেহেতু রেঞ্জটা আমাদের বলেছে 0 থেকে 90-র মধ্যে, মানে 0 থেকে বড় 90 থেকে ছোট, তাহলে এক্ষেত্রে আমরা যদি দেখি সাইন থিটার মান কি হবে, এক্ষেত্রে সাইন থিটার মান সবসময় কি হবে লেস দেন 1 হবে। লেস দেন 1 মানে কি, এটা একটা প্রকৃত ভগ্নাংশ হবে। প্রকৃত ভগ্নাংশ মানে কি, প্রকৃত ভগ্নাংশ মানে লব সবসময় ছোট থাকে আর হর সবসময় বড় থাকবে। অর্থাৎ আমি যদি 1/2 বা 1/3 কিছু একটা ধরি, এরকম একটা প্রকৃত ভগ্নাংশ যদি আমি ধরে নিই, তাহলে এটা আমি যদি এবার সাইন থিটার মান পাই, তো সাইন থিটা মানে এটা হলে সাইন স্কোয়ার থিটা কত হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা কি হবে 1/3 তার স্কোয়ার, মানে কি এটা নিচে আরো বড় হয়ে যাবে। নিচে বড় মানে কি এটা মানটা আরো ছোট হয়ে যাবে, অর্থাৎ আমাদের দাঁড়াবে কি
সাইন থিটার মানটা অবশ্যই গ্রেটার দেন কি হবে, সাইন স্কোয়ার থিটা হবে। অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ছোট হবে, সাইন থিটার মানটা বড় হবে। কিন্তু এখানে আমাদের কি আছে, সাইন থিটা, হ্যাঁ এখানে আমাদের ওটাই আছে, সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কোয়ার থিটা হবে বলেছে, তার মানে কি সত্য, অর্থাৎ এটা আমাদের সত্য হয়ে গেল। এবার দেখো আমাদের 5 নম্বর প্রশ্ন বলেছে, একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ 3 সেমি হবে। দেখো আমরা অঙ্কটা করছি কি আছে, বলেছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল আমরা যদি অর্ধগোলকটার ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3 পাই আর স্কোয়ার। তাহলে এটা সমান কি হবে, 36 পাই। তো এখানে পাই পাই যদি আমি কেটে দিই, তাহলে এখানে সমান সমান আমি কি লিখবো, আর স্কোয়ার সমান সমান হবে আমাদের 36কে এই যে 3 দিয়ে ভাগ হবে, তার মানে 12। অর্থাৎ আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হবে আমাদের √12 প্লাস মাইনাস √12, অর্থাৎ 2√3। কিন্তু আমাদের আমাদের দেওয়া আছে কত, 3 সেমি দেওয়া আছে উত্তর, তার মানে এটাও আমাদের কি আছে, মিথ্যা আছে। এবার বলছে অজায়িক দুটির ছেদ বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ভুজই হলো কি মধ্যমা, এটা আমাদের সত্য আছে। তাহলে এগুলো যেহেতু আমাদের সত্য মিথ্যা, তার জন্য আমরা এখানে শুধু উত্তরটা আমরা শর্টকাটে রাফে বের করে উত্তরটা যদি সত্য হয় তাহলে সত্য বলে দেবো, মিথ্যা হলে মিথ্যা বলে দেবো। তবে প্রশ্নটা লিখে তারপরে আমাদের অবশ্যই কি করতে হবে, প্রশ্নটা লিখে তারপরে আমরা কি করব, ব্র্যাকেটে আমরা সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লিখবো। তো চলো এবার আমরা নেক্সট টপিকে চলে যাই। আমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে কত, 2 করে। এখানে দেখো 4-এর 1 নম্বর প্রশ্ন কি বলেছে, R% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে। প্রশ্নটা কি বলছে, R% চক্রবৃদ্ধি সুদের কোনো মূলধন, কত মূলধন এখানে কিন্তু বলা নেই, আমরা এটা ধরে নিব কত, মূলধনটা পি টাকা ধরে নিব। তাহলে বলছে R% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে কত হবে, দ্বিগুণ হবে। তাহলে এই প্রথম পার্টটা অনুযায়ী আমরা যদি লিখি, মানে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি আমরা জানি, সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর, যেহেতু এখানে পার্সেন্টেজটা আর দেওয়া আছে, সুদের হারটা চক্রবৃদ্ধি সুদের হার আর বাই 100 টু দি পাওয়ার কি হয় এন, এখানে বলে দিয়েছে সময়টা কত, 8 বছরের দ্বিগুণ হবে, তার মানে এখানে উপরে 8 দেব, দ্বিগুণ বলেছে যেহেতু, তো মূলধন আমরা পি ধরেছি, মানে দ্বিগুণ মানে এখানে কত হয়ে যাবে, 2p। তো এটাকে আমরা এবার দেখো একটু সিম্পলিফিকেশন করে নিই, উভয় দিক থেকে পিপি কেটে দিব, তাহলে আমরা পেলাম কত, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 8 সমান সমান কত, 2। এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রেখে দেবো। এবার আমরা চলে যাবো, দেখো আমাদের পরে যে কোশ্চিনটা মানে দিয়েছে, বলেছে কত বছরে 4 গুণ হবে। তো আমি এখানে ধরে নিব এখন যে ওই পি টাকাটা আমি ধরে নিচ্ছি এন বছরে কি হবে, 4 গুণ মানে 4p হবে। তাহলে আমি লিখতে পারি 1 প্লাস আর বাই 100 পি ইন্টু 1 প্লাস অবশ্যই, তারপর কত এন, আমি যেহেতু এন বছর ধরেছি, তাহলে কি হবে বলেছে 4p মানে 4 গুণ মানে 4p এখানে লিখবো, উভয় দিক থেকে পিপি কেটে দিলাম, তাহলে এখানে দাঁড়ালো আমার কত 1 প্লাস আর বাই 100, তারপর এন, দেখো এখানে 4 আছে, 4কে আমি লিখতে পারি কত, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে কত, এই যে 2 এর মানটা আমি যদি বসাই 1 নাম্বার থেকে, তাহলে 2 এর মানটা আমি কত বসাবো, 1 প্লাস আর বাই 100, তারপর কত 8। আবার টোটালটার যেহেতু 2 এর উপরে স্কোয়ার ছিল, আমি 2 এর জন্য এটা বসাইছি ভিতরে, এই যে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আমার 2 লাগবে, মানে 2 দিলাম, তাহলে আমার দাঁড়ালো কত, 1 প্লাস আর বাই 100, তারপর এন ইজ ইকুয়াল টু কত, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, এই যে এটা সূচকের নিয়মে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 8 দুগুণে 16 হয়ে যাবে। সুতরাং আমরা কি বলতে পারি, আমরা এখানে বলতে পারি যে যেহেতু ভিতরে আমার ব্যাসটা আমার সব একই আছে, দুদিকেই সমান চিহ্নের, তাহলে আমাদের পাওয়ারটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে সূচকের নিয়মে, তার মানে এন ইকুয়াল টু কত, 16। সুতরাং আমরা বলবো নির্ণীয় সময়, আমরা বলবো নির্ণীয় সময় কত, 16 বছর। এটাই হবে আমাদের উত্তর। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 2 মার্কের জন্য, এটা খুব ভালো একটা প্রশ্ন ছিল। এবার আমরা পরের প্রশ্নটা কি বলছিল, বলছে কোন এক ব্যবসায়ী এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। তো আমি যদি বি এর মূলধনটা এক্স ধরে নিই, তাহলে এ এর মূলধন কত হবে, এ এর মূলধন হবে তখন বলেছে 1.5 গুণ, তার মানে 1.5 গুণ মানে কত, 1 পূর্ণ 1 এর 2 ইন্টু এক্স, অর্থাৎ 3 এর 2 ইন্টু এক্স, মানে এখানে এক্স লাগিয়ে দিলাম। তাহলে যেহেতু বলেছিল আমাদের এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ, তার মানে বি এর মূলধনটা যদি আমি এক্স ধরি, বি এর মূলধন যদি আমি এক্স ধরে নিই, তাহলে এ এর মূলধন হয়ে যাচ্ছে কত, 3x/2, 1.5 গুণ মানে 1 পূর্ণ 1 এর 2 ইন্টু এক্স।
এবার বলছে ওই ব্যবসায় বছরান্তে বি ১,৫০০ টাকা যদি লাভ্যাংশ পায়, তাহলে দেখো লাভ্যাংশ মানে কি বলেছে, আমরা সবসময় লাভ্যাংশ বের করি মূলধনের অনুপাতে। তো এখানে যেহেতু এ এর মূলধনটা বি এর মূলধনের ১.৫ গুণ, তার মানে এ লাভ্যাংশ পাবে মূলধন অনুযায়ী, তো লাভ্যাংশ পাবে এ লাভ্যাংশ পাবে কত, বি এর আমরা লিখতে পারি বি এর মানে বি এর লাভ্যাংশের ৩/২ গুণ পাবে। যেহেতু ওর মূলধনটা ৩/২ গুণ, তাহলে ও এ কি পাবে, লাভ্যাংশটাও পাবে কি বি এর লাভ্যাংশের ৩/২ গুণ পাবে। এবার প্রশ্নে আমাদের বি এর লাভ্যাংশ বলে দিয়েছে কত, ১,৫০০ টাকা, মানে ১৫০০ গুণিত কত ৩/২, তাহলে এত টাকা। এটা কার লাভ্যাংশ হবে, এর। এবার আমরা যদি কাটাকুটি করি, কাটাকুটি করলে কি হবে, এখানে ২ দিয়ে কাটবো, ২ ৭ 14, ২ ৫ 10 আর একটা শূন্য, অর্থাৎ ৭৫০ আর ৩ উপরে যদি গুণ করি তাহলে আমাদের আসবে কত, ৩ ৫ 15 5, ৩ ৭ 21 22, মানে একটা শূন্য, ২২৫০ টাকা হয়ে যাবে কত, এই ২২৫০ টাকা হয়ে যাবে আমাদের কার লাভ্যাংশ, এর লাভ্যাংশ। এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো ৪-৩ নম্বর প্রশ্নটা বলেছে সমাধান না করে পি এর যে সকল মানের জন্য এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি ইকুয়াল টু 0 সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে তা নির্ণয় করতে হবে। পি এর কোন মানের জন্য এই সমীকরণটার কি হবে, বাস্তব আর সমান বীজ থাকবে। তাহলে দেখো আমাদের এখানে সমীকরণটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস পি মাইনাস 3 ইন্টু এক্স প্লাস পি ইকুয়াল টু 0, এটাকে যদি আমি ১ নাম্বার দিয়ে দিই, তাহলে ১ নং সমীকরণের বীজদ্বয় কি আছে, ১ নং সমীকরণের বীজদ্বয় আছে আমাদের বাস্তব ও সমান। যেহেতু ১ নং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, এখানে লিখবো যেহেতু ১ নং সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান, অতএব আমরা বলতে পারি নিরূপক কি হয়, কন্ডিশন আমাদের বলছিল নিরূপক ইকুয়াল টু 0 হবে। তো নিরূপকের মান কি হয়, এক্স এর সহগের স্কোয়ার, এক্স এর সহগ এখানে কত আছে, এক্স এর সহগ আছে আমাদের পি মাইনাস 3, তার মানে পি মাইনাস 3 তার স্কোয়ার, এক্স এর সহগ মানে বি স্কোয়ার মাইনাস 4ac হয়, 4 মানে কোনটা, 4 ইন্টু এ মানে কি, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ 1 আছে, তার মানে ইন্টু 1, 4 ইন্টু 1 ইন্টু সি, সি এর জায়গায় কত আছে, পি আছে, ইকুয়াল টু কত, 0 হবে। এটা হচ্ছে আমাদের নিরূপক ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমাদের কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি হবে, বাস্তব ও সমান হবে। তার জন্য আমরা নিরূপক 0 করে এটা পেলাম। এবার এখান থেকে আমরা পি এর মানটা বের করব। এটা যদি আমি ভেঙে দিই তাহলে পি স্কোয়ার মাইনাস 6p প্লাস 9 মাইনাস 4p ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে পাবো হচ্ছে কত, পি স্কোয়ার, দেখো মাইনাস 6p মাইনাস 4p যোগ করলে মাইনাস 10p প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস 9 প্লাস 1 ইন্টু পি করবো প্লাস 9 ইকুয়াল টু 0। তার মানে পি স্কোয়ার মাইনাস 9p মাইনাস পি প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তার মানে পি কমন নিলে পি মাইনাস 9, মাইনাস 1 কমন নেব, আবার পি মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে পি মাইনাস 9 ইন্টু কত, পি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 আসলো। অতএব আমি বলতে পারি পি মাইনাস 9, এটা 0 করলে আমরা পি এর মান 9 পাবো, আর পি মাইনাস 1 যদি 0 করি তাহলে এটার মান পাবো কত, 1। তাহলে আমরা কি পেলাম, সমীকরণটা আমরা সমাধান না করেই পি এর মানটা আমরা পেলাম কত, নির্ণীয় পি এর মান হচ্ছে আমাদের, নির্ণীয় পি হচ্ছে আমাদের কত, 1,9। এটাই হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো 4 নম্বর প্রশ্ন বলেছে এক্স সমানুপাতিক ওয়াই জেড, ওয়াই সমানুপাতিক জেড এক্স হলে দেখাও যে জেড একটি কি ধ্রুবক। তাহলে আমরা প্রথমে আমরা লিখি যে এক্স সমানুপাতিক ওয়াই জেড থেকে আমরা কি লিখতে পারি, এক্স সমান সমান যদি আমরা করে দিই তাহলে এখানে একটা ধ্রুবক নিতে হবে k1 ইন্টু ওয়াই জেড, এটাকে আমি 1 নাম্বার দিব, আর এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখে দিতে হবে যে k1 হচ্ছে একটা কি ভেদ অশূন্য ধ্রুবক, ভেদ অশূন্য ধ্রুবক, k1টা হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক বা ভেদ অশূন্য ধ্রুবক। তারপরে আমরা এখান থেকে এবার পরেরটা আমাদের কি আছে, দেখো y সমানুপাতিক zx। তাহলে এখানে যদি আমি সমানুপাতিক চিহ্নটা তুলে দিই, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে সমান সমান কি হবে, k2 একটা ধ্রুবক নিব ইন্টু zx, এটাকে 2 নাম্বার দিয়ে আমরা ব্র্যাকেটে লিখে দেবো যে k2 একটা কি সমানুপাতিক ধ্রুবক বা ভেদ অশূন্য ধ্রুবক। তাহলে দেখো 1 নাম্বার আর 2 নাম্বার যদি আমি গুণ করি তাহলে কি পাবো, গুণ করলে আমরা পাবো হচ্ছে বাঁ দিকে পাবো xy, আর ডান দিকে পাবো কি k1 ইন্টু k2 ইন্টু এই যে দেখো এখানে yz আর এখানে zx গুণ হলে কি হবে, xy z স্কোয়ার, z দুবার আছে। তাহলে দেখো দুদিক থেকে আমাদের xy কিন্তু কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে 1 ইকুয়াল টু k1 k2 ইন্টু z স্কোয়ার।
তার মানে আমি এটা লিখতে পারি k1 k2 ইন্টু জেড স্কোয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ জেড স্কোয়ার ইকুয়াল টু কি হবে 1/k1 k2, বা আমি লিখতে পারি জেড সমান সমান কি প্লাস মাইনাস রুট ওভার অফ 1/k1 k2। এবার যদি আমি সমানুপাতিক, যেহেতু দেখো k1 k2 যেহেতু একটা ধ্রুবক, k1 k2 যেহেতু দুটোই ধ্রুবক, তার মানে এখানে 1/k1 k2 এটাও একটা কি হবে ধ্রুবক হবে, অর্থাৎ জেড সমানুপাতিক, সমান চিহ্নটা তুলে দিলে আমরা লিখবো জেড সমানুপাতিক একটা কি, এটা অবশ্যই ধ্রুবক। তার মানে আমাদের যে প্রশ্নটা বলেছিল যে প্রমাণ করতে হবে জেড একটি ধ্রুবক, আমাদের চলে আসলো জেড একটি কি ধ্রুবক। এবার দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 5 নম্বর, সদৃশ ত্রিভুজের দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 20 সেমি ও 36 সেমি হলে বলছে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি 9 সেমি হয় তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। এখানে অঙ্কটা করার নিয়মটা হচ্ছে, যেহেতু এখানে সদৃশ ত্রিভুজের কথা বলেছে, দুটো সদৃশ ত্রিভুজ, তার মানে আমাদের সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে লিখবো যে আমরা জানি, আমরা কি জানি, দুটি সদৃশ ত্রিভুজের দুটি সদৃশ ত্রিভুজের দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ বাহুর অনুপাতের সমান হবে। অনুরূপ বাহুর অনুপাত কি হবে সমান হবে। এটা কিন্তু আমরা সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে এই ধর্মটা আমরা জানি। তাহলে আমরা অতএব যে লিখবো, দেখো প্রথমে আমাদের বলেছে দুটো ত্রিভুজের পরিসীমা 20 সেমি আর 16 সেমি, তার মানে 20/16 লিখবো ইকুয়াল টু কি হবে 9 আমাদের অনুরূপ বাহুটা যদি আমরা x ধরে নিই, আমরা এখানে ধরে নিব অনুরূপ বাহুটা কত, অনুরূপ বাহুটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এখানে x সেমি, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, কাটাকুটি যদি করি 4 4 16, 4 5 20, বা 5x ইকুয়াল টু পেলাম 9 4 36, বা x সমান সমান কি হবে 36/5, মানে 5 7 35.2, মানে 7.2 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। x এর মান হয়ে যাবে আমাদের কত 7.2, অর্থাৎ অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত আসলো 7.2 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, এবার দেখো 4-এর 6 নম্বর প্রশ্ন কি বলেছে, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি। তার মানে আমি একটা ত্রিভুজ আঁকবো প্রথমে, যেখানে আমরা একটা কোণ 90 ডিগ্রি দেখাবো। কোণটা অবশ্যই আমাদের এবিসি বলেছে, তার মানে এটা বি নাম দেবো, আর এটা এ দিলাম, আর এটাকে দিলাম সি। এবিসি ত্রিভুজে আমাদের বলে দিয়েছে এবি 5 সেমি, এটা তার মানে কত 5 সেন্টিমিটার, আর বলেছে বিসি 12 সেমি, মানে এটা বলেছে আমাদের 12 সেন্টিমিটার। তাহলে বলছে ওই ত্রিভুজটির পরিব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে। আমি প্রথমে এখানে যেহেতু ত্রিভুজ এবিসি কি, এবিসি যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য খাটিয়ে যদি আমরা এসি এর মান বের করি, এসিটা হচ্ছে যেহেতু অতিভুজ, তো এসি সমান সমান কি হবে রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এত সেমি। তাহলে এসি সমান সমান আসবে আমাদের এখানে 25 প্লাস 144, এখানে যোগ করলে আসবে 169, অর্থাৎ 13 সেমি। তাহলে দেখো আমাদের সমকোণী ত্রিভুজ এবিসি এর অতিভুজ আসলো কত 13 সেমি। আমরা জানি এখানে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের পরিবৃত্তের কেন্দ্র, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবৃত্তের কেন্দ্র তার অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হবে, মধ্যবিন্দুতে অবস্থিত হবে, এটা কিন্তু আমরা জানি। এটা একটা আমাদের সম্পাদ্য আছে, যে একটা পুরো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা সম্পাদ্য অঙ্কন করি, তাহলে এই সম্পাদ্য বলতে পরিবৃত্ত যদি অঙ্কন করি, তাহলে পরিবৃত্তটা এইরকম যাবে। আর দেখবে তোমরা পরিবৃত্তটা অঙ্কন করার পর এখানে মধ্যবিন্দুতে, একদম যেটা অতিভুজ তার মধ্যবিন্দুতে কেন্দ্রটা অবস্থান করবে। সেই জন্য আমরা এখানে যে প্রশ্নটা আছে আমাদের,
এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের কি হবে, অতিভুজটার মধ্যবিন্দুতে যেহেতু কেন্দ্রটা অবস্থান করবে আর অতিভুজের আমরা দৈর্ঘ্য পেয়েছি কত 13 সেমি, সুতরাং আমরা বলবো অতএব পরিব্যাসার্ধ আমরা কি বলবো, পরিব্যাসার্ধ সমান সমান হয়ে যাবে, যেহেতু মধ্যবিন্দুতে কেন্দ্রটা মানে কি অর্ধেক হয়ে যাবে 13/2 সেমি হয়ে যাবে পরিব্যাসার্ধ, অর্থাৎ 6.5 সেন্টিমিটার হয়ে যাবে উত্তর। তাহলে কিছুই না, এই অঙ্কটা আমরা কি করব, যে এবিসি ত্রিভুজটার প্রথমে আমরা, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, তার মানে আমরা প্রথমে সমকোণী ত্রিভুজটার অতিভুজটার মান এসি এর মান বের করে নেব, সেটা 13 সেমি। আর যেহেতু আমরা জানি যে একটা কোনো সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্রটা ওই সমকোণী ত্রিভুজের অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত হবে, তার মানে পরিব্যাসার্ধ কি হবে, ওই অতিভুজের অর্ধেক অর্থাৎ 13/2 অর্থাৎ 6.5 সেন্টিমিটার। এবার দেখো আমাদের 4-7 নম্বর প্রশ্নটা বলেছে এবিসি ত্রিভুজের এবি এর মান, এসি এর মান এবং বিসি এর মান বলছে এত এত হলে বলছে কোন বিএসি এর মান কত হবে। তার মানে একটা ত্রিভুজ আমি যদি অঙ্কন করি, আমি একটা ত্রিভুজ একটা অঙ্কন করলাম, এবার আমাদের বলেছে বিএসি এর মান কত। তা আমি মনে করো এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। আমাদের এই কোণটার মান বের করতে হবে কত হবে, আর বলে দিয়েছে এ বি এর মানটা আমাদের বলে দিয়েছে 2a-1, এটা আমাদের বলে দিয়েছে এ বি এর মান। আর এসি এর মান বলে দিয়েছে কত, 2√2a সেন্টিমিটার। আর বিসি এর মান বলেছে আমাদের 2a+1 সেন্টিমিটার। এবার দেখো আমরা এখন যদি করি, আমরা ত্রিভুজ এবিসি যদি আমরা দেখি এবার, যে এবি তার স্কোয়ার করলাম প্লাস এসি তার স্কোয়ার করলাম, তাহলে কি পাবো, এবি এর মান যেহেতু 2a-1, তাহলে 2a-1 এর স্কোয়ার, এসি এর মান যেহেতু 2√2a তার স্কোয়ার। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, এখানে যদি এটা ভেঙে দিই তাহলে পাবো 4a² - 4a+1, আর এখানে 2 এর স্কোয়ার করলে মানে 4, আর একটা √2 এর স্কোয়ার করলে কত হবে 2, তার মানে 8 হয়ে যাচ্ছে, 8a হয়ে যাচ্ছে, a স্কোয়ার করলে এই √2 এর স্কোয়ার করলে 2a, আর একটা এদিকে 2 এর স্কোয়ার 4 মানে 8a হয়ে যাচ্ছে। তার মানে 4a² - 4a+8a মানে কত 4a আর +1। এটাকে যদি আমি দেখি তাহলে এটাকে আবার লিখতে পারবো পূর্ণবর্গ আকারে, লিখলে আমরা 2a+1 এর হোল স্কোয়ার লিখতে পারবো, কারণ এটা থেকে এটা ভাঙলে আবার পাওয়া যায়। তাহলে আমরা ab² + ac², এই যে ab² + ac² এর মান পেলাম এটা। আবার দেখো আমি যদি এখানে দেখি, আবার বিসি তার স্কোয়ার যদি করি, তো বিসি এর মান কি আছে 2a+1, তার মানে 2a+1 এর স্কোয়ার। তার মানে আমরা কি পেলাম, অতএব আমরা পেলাম ab² + ac তার স্কোয়ার সমান কি পেলাম, বিসি তার স্কোয়ার। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবি যদি লম্ব হয়ে যায়, বিসি যদি ভূমি হয়ে যায়, এটা অতিভুজ। তার মানে এটা কি পিথাগোরাসের উপপাদ্য। তার মানে যেহেতু পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের সিদ্ধ হয়েছে এখানে, তার মানে অবশ্যই আমাদের ত্রিভুজ এবিসিটা কি ছিল, একটা এবিসিটা একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ এবিসিটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, কারণ কি, তো এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য যেহেতু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আর এটা যেহেতু আমরা এখানে এটা প্রমাণ করতে পেরেছি, তার মানে এবিসি ত্রিভুজটা অবশ্যই একটা কি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ আমরা বলতে পারবো যে কোণ বিএসিটা আমরা কি ছিল, এই কোণটা ছিল আমাদের 90 ডিগ্রি। অর্থাৎ আমাদের প্রশ্ন বলেছিল যে কোণ বিএসি এর মান কত, তো কোণ বিএসি এর মান আমাদের কত চলে আসলো, 90 ডিগ্রি চলে আসলো। এবার একটা খুব সহজ প্রশ্ন দিয়েছে, দেখো বলছে x = a sec থিটা, আর বলেছে y = b tan থিটা। আমি এখানে লিখতে পারি যে x/a = sec থিটা, আর এখানে লিখতে পারি y/b = tan থিটা। অতএব আমি এই প্রথমটা থেকে যদি বর্গ করি, তাহলে x² মানে দুটোই আমরা বর্গ করে বিয়োগ করছি, x²/a², আর এখানে y²/b² মাইনাস করে দিলাম, তাহলে কি পাবো, sec² থিটা মাইনাস tan² থিটা। অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে x²/a² মাইনাস y²/b² ইকুয়াল টু কত পেলাম, 1। এটাই হচ্ছে আমাদের থিটা বর্জিত কি সম্পর্ক। আমাদের বলেছিল থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করতে, আমরা পেয়ে গেলাম থিটা বর্জিত সম্পর্কটা হচ্ছে x²/a² মাইনাস y²/b² ইকুয়াল টু 1। এটার মান আমাদের 1 ত্রিকোণমিতিতে আছে সূত্র হিসাবে। এবার আমাদের দেখো 9 নম্বর প্রশ্ন বলেছে tan থিটা প্লাস 15 ডিগ্রি ইকুয়াল টু √3। তাহলে tan থিটা প্লাস 15 ডিগ্রি, এটার মান বলেছে কত, √3। তো এটা কত, tan 60। তাহলে আমি কি করতে পারি, অতএব থিটা প্লাস 15 ডিগ্রি সমান কত,
60 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু কি হবে 60 মাইনাস 15 ডিগ্রি মানে কত 45 ডিগ্রি। এবার আমাদের বলেছে অতএব সাইন থিটা প্লাস কস থিটার মান কত, এটা আমাদের প্রশ্ন বলেছে মান নির্ণয় করতে হবে। তো সাইন থিটা মানে কত, অর্থাৎ থিটার মান আমরা পেয়ে গেছি 45, তাহলে এখানে 45 বসিয়ে দেবো, এখানে কস থিটার জায়গায় 45 বসাই দিলাম। এই সাইন 45 এর মান হচ্ছে আমাদের কত 1/√2, এখানেও কত 1/√2, তাহলে নিচে √2 আর উপরে 1 + 1 মানে কত 2/√2। 2/√2 কে আমরা লিখতে পারি যদি করণীয় করি, তাহলে √2 দিয়ে উপর নিচে গুণ করব, তাহলে কত হবে, উপরে আসলো 2√2/2, 2 কেটে গেল, তার মানে উত্তর আমাদের দাঁড়ালো কত শুধু 2, শুধু 2 বলছি √2। এটাই হচ্ছে আমাদের মান নির্ণয়। এবার দেখো আমাদের প্রশ্ন বলেছে একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, মানে একটা ছোট গোলক আছে একটা বড় গোলক আছে। তো বলছে যদি বড় গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান ছোট গোলকটির আয়তনের সমান হয়, তো একটা বড় গোলক আর একটা ছোট গোলক আমি ধরে নিচ্ছি, যেহেতু বলেছে অপর একটি গোলকের ব্যাসের দ্বিগুণ, তো ধরে নিচ্ছি ছোট যেটা গোলক, আমি ধরে নিলাম ছোট গোলকের ব্যাস আমি 2r ধরছি, তাহলে সুবিধা হবে। তাহলে বড় গোলকের ব্যাস কত হবে, বড় গোলকের ব্যাস হবে আমাদের 4r। তার মানে এটা ছোট গোলকের ব্যাস যেহেতু আমরা 2r ধরলাম, তার মানে ব্যাসার্ধ কি হবে r, আর এটা আমি এখানে তোমাদেরকে বলে রাখছি, আর এটা হবে কত 2r। ছোট গোলকের ব্যাস যেহেতু 2r, তো ব্যাসার্ধ কত হবে r, আর বড় গোলকের ব্যাস যেহেতু বলেছে ছোট গোলকের দ্বিগুণ, তার মানে এটা 4r, আর তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে এর কত 2r। আমরা এটা ধরে নিলাম। এবার আমরা কি করব, বলেছে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারবো বা শর্তানুসারে আমরা লিখতে পারবো, যেহেতু আমাদের বলেছে কি বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে কি বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr²। তো বড় গোলকের ব্যাসার্ধ এখানে কত r, তাহলে 2r তার স্কোয়ার করব, ইকুয়াল টু ছোট গোলকের মানে বলেছে আয়তনের সমান, তার মানে ছোট গোলকটার আয়তন কি হবে 4/3πr³, এখানে ব্যাসার্ধ হচ্ছে r। তার মানে আমাদের উভয় দিক থেকে পাই কাটবে 4 কাটবে, তাহলে এখানে কত হবে 4r², এদিকে হবে 1/3r³। দেখো r² আর এখানে r² কেটে গেলে তাহলে একটা r থাকবে শুধু, অর্থাৎ 4×3 যে কোনাকুনি গুণ করলে 4×3 12 হয়ে যাবে, আর এদিকে থাকবে r, তার মানে r এর মান কত আসলো 12। তার মানে ছোট গোলকটির ব্যাসার্ধ কত, ছোট গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আমাদের 12 সেমি, ছোট গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আমাদের 12 সেমি, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো লাস্ট প্রশ্ন, এখানে বলেছে একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y, শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা হচ্ছে p হলে x - y + z + p এর মান কত। তো দেখো একটা আয়তঘনকের ক্ষেত্রে আমাদের কি কি আমরা জানি, আয়তঘনকের আমাদের বলেছে তল সংখ্যা x, তার মানে x = কত বলো, দেখবে তোমরা একটা বই হাতে নাও বা একটা ইটের ক্ষেত্রে তোমরা ভাবো যে তল সংখ্যা আমরা যদি গুণে দেখি তাহলে তল পাবো আমরা 6টা, তার মানে x = 6। ধার সংখ্যা বলেছে y, আমরা যদি ধার মানে বাহুগুলো যদি গুণে দেখি তাহলে দেখতে পাবো কত y এর মান আমরা পাবো 12। এবার দেখো আমাদের বলেছে শীর্ষবিন্দুর সংখ্যা বলেছে z, তার মানে z = কি হবে, শীর্ষবিন্দু আমরা যদি গুণে দেখি তাহলে পাবো 8টা। আর বলেছে কর্ণের সংখ্যা, যদি কর্ণ আমরা দেখি তার মানে কর্ণ আমাদের বলেছে p, তার মানে p এর মান হচ্ছে আমাদের কত, এখানে এখানে আমাদের p এর মান হয়ে যাবে কত 4, মানে কর্ণ আমাদের 4টা বেরোবে। অতএব x - y + z + p এর মান কত হবে, x এর মান কত আমরা 6 পেয়েছি, y এর মান কত পেয়েছি 12, আর z এর মান পেয়েছি 8, আর p এর মান পেয়েছি 4। তাহলে দেখো 12 আর এখানে 8 4 12, তার মানে কেটে যাচ্ছে, আর থাকছে উত্তর কত 6। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে আজকে আমরা মাধ্যমিক 2017 সালের ম্যাথের আমরা কোশ্চিনটা সলভ করলাম, যেখানে 36 মার্ক আছে আমাদের, ম্যাক্সিমাম 36 মার্ক আছে আমাদের শর্ট টাইপ কোশ্চিন। এই শর্ট টাইপ কোশ্চিন গুলো আমি পরবর্তীতে আবার 2018 সালে নিয়ে আসবো। তোমরা আমার সঙ্গে থাকো, অর্থাৎ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, এবং তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেইটা আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই রকম ভিডিও আপলোড করার চেষ্টা করব। সুস্থ থাকো, দেখা হবে আবার আমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে।